স্টুডেন্টস, আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস পড়াচ্ছি। আজকে পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন, এটা প্রথম পার্ট, পঞ্চম অধ্যায়ের প্রথম পার্ট। দেখো সূচনা 1857 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ জয়ের মধ্য দিয়ে ভারতের ব্রিটিশ শাসনের বিজয়ের রথ ক্রমশ অগ্রসর হতে শুরু করে। এরপর 1764 খ্রিস্টাব্দে বক্সারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেক্টর মুনরো নেতৃত্বে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যা নবাব সুজা উদ্দৌলা ও দিল্লির মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মিত্রিত শক্তিকে পরাজিত করে। এর ফলে দেওয়ানি লাভ হয়। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে এলাহাবাদে তৃতীয় সন্ধি 16 আগস্ট স্বাক্ষরে বাধ্য করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ ও দ্বিতীয় শাহ আলমের মধ্যে সন্ধির মাধ্যমে কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় এবং দেওয়ানি বিচারের অধিকার লাভ করে। এভাবে বাংলা, বিহার ও উড়িষ্যায় ব্রিটিশ আধিপত্য প্রস্তাবিত হয়। দুই হচ্ছে মহীশূরের পরাজয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের উদীয়মান শক্তি মহীশূরের হায়দার আলীকে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে 1767 থেকে 1769 খ্রিস্টাব্দে পরাজিত করতে ব্যর্থ হল। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে 1780 থেকে 1784 খ্রিস্টাব্দে হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতান ইংরেজ কোম্পানির কাছে পরাজিত হয়। এভাবে এরপরও টিপু সুলতান তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে 1789 থেকে 1792 খ্রিস্টাব্দ, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799 খ্রিস্টাব্দ ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হন। ফলে মহীশূরের ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তিন হচ্ছে মারাঠা শক্তির পরাজয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মারাঠা শক্তির বিরুদ্ধে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ 1775 থেকে 1782 খ্রিস্টাব্দে বিশেষ সাফল্য না পেলেও দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1803 থেকে 1805 খ্রিস্টাব্দে এবং তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1817 থেকে 1818 খ্রিস্টাব্দে মারাঠা শক্তিকে চূড়ান্ত রূপে পরাজিত করে। শিখ শক্তির পর্যায়ে পাঞ্জাবের শিখ নেতা রঞ্জিত সিং এর 1780 খ্রিস্টাব্দ থেকে 1839 খ্রিস্টাব্দের বিরুদ্ধে ইংরেজরা বিশেষ সুবিধা করতে না পারলেও পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে 1845 থেকে 1866 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে 1848 থেকে 1849 খ্রিস্টাব্দে শিখ শক্তিকে পরাজিত করে পাঞ্জাব দখল করে। এভাবে দেখো প্রত্যেকটা আঞ্চলিক শক্তিগুলো ব্রিটিশরা দখল করে নিচ্ছে একে একে। এবার তো অন্যান্য শক্তি পড়া যায়। বাংলা, বিহার, উড়িষ্যা, মহীশূর, মহারাষ্ট্র, পাঞ্জাব প্রভৃতি অঞ্চল ছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অন্যান্য অঞ্চলে আধিপত্য বিস্তার করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে প্রথম হায়দ্রাবাদের নিজামের সঙ্গে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর এই নীতি প্রণয়ন করে তিনি হায়দ্রাবাদ, মহীশূর, তাঞ্জোর, কর্ণাটক, আউধ, বেরার, ভরতপুর, যোধপুর, জয়পুর প্রভৃতি স্থানে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করেন। আবার সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালহৌসি দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধে 1852 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ব্রহ্মদেশ জয় করেন এবং সত্যবিলোপ নীতির 1848 খ্রিস্টাব্দের মাধ্যমে সাতারা, জয়পুর, সম্বলপুর, তাঞ্জোর, আরকট, উদয়পুর, ঝাঁসি, নাগপুর প্রভৃতি স্থান দখল করেন। এছাড়া তিনি কুশাসন অন্যান্য অজুহাতে অযোধ্যা, সিকিমের একাংশ, বেরার প্রভৃতি স্থান দখল করেন। এভাবে ইংরেজরা ভারতের বিশাল অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এরপর ইংরেজদের কাছে ভারতের শাসন পরিচালনা, ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন প্রভৃতি বিষয়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইংরেজ শাসনে একদিকে যেমন ভারতীয়দের বিভিন্ন অধিকার ও স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, অন্যদিকে তেমনি সাম্রাজ্যবাদী শাসনে সাধারণ ভারতীয়দের দুর্দশা চরমে ওঠে। এবার দেখো ভারত শাসন আইন, গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট। ভারতের ব্রিটিশ আধিপত্য প্রসার ঘটনায় পাশাপাশি দেশে ব্রিটিশ প্রশাসনিক সংস্কারের কাজটি চলতে থাকে। কিন্তু 1857 খ্রিস্টাব্দে মহাবিজয়ের ফলে ব্রিটিশ সরকার উপলব্ধি করতে বাধ্য হয় যে ভারতের মতো সুবিশাল একটি দেশে শাসন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো নিছক একটি বাণিজ্যের সংস্থাকে ছেড়ে দেওয়া উচিত নয়। তাই ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটাতে ব্রিটিশ সরকার দ্রুত উদ্যোগ নেয়। এক হচ্ছে ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দ। ব্রিটিশ সরকার 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট 1858 খ্রিস্টাব্দের দ্বারা এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটায় এবং নিজেদের হাতে ভারতের শাসন বা তুলনায় এই আইনের দ্বারা ইংল্যান্ডের ভারত বিষয়ক মন্ত্রী অর্থাৎ সেক্রেটারি অব স্টেট ফর ইন্ডিয়া বা ভারত সচিব ভারত শাসনের দায়িত্ব পান। ব্রিটিশ সাম্রাজ্ঞীর প্রতিনিধি হিসেবে ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতবর্ষে অবস্থান করে এদেশের শাসন পরিচালনার দায়িত্ব পান। তার উপাধি হয় ভাইসরয়। বিলেতে অবস্থানকারী ভারত সচিব এই ভাইসরয়ের মাধ্যমে ভারত শাসন করতে থাকে। ভারত শাসন আইন 1861। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্য ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861 পাশ করে। এই আইনের দ্বারা ভারত ভাইসরয়ের আইন পরিষদের গঠন কাঠামো কিছু রদবদল পাঠানো হয় এবং সেখানে মনোনয়নের মাধ্যমে 3 জন ভারতীয় সদস্য নেওয়ার বন্দোবস্ত করা হয়। কেন্দ্রীয় আইন পরিষদের মতো বিভিন্ন প্রাদেশিক আইন পরিষদও গঠিত হয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় আইন পরিষদে কোনো নির্বাচিত ভারতীয় প্রতিনিধি না থাকায় এবং অন্যান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকার ফলে নতুন ভারত শাসন আইন প্রণয়নের প্রয়োজন হয়ে পড়ে। এরপরে ভারত শাসন আইন 1892 খ্রিস্টাব্দ। ব্রিটিশ সরকার 1892 খ্রিস্টাব্দে নতুন ভারত শাসন আইন দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 প্রণয়ন করে। তবে এই আইন ভারত শাসনের বিষয়ে ব্রিটিশদের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে ভারতীয়দের হাতে লোক দেখানোর সামান্য কিছু ক্ষমতা দেওয়া হয়। এই জন্য ঐতিহাসিক বিপিন চন্দ্র এসব আইনের মাধ্যমে ভারতীয়দের হাতে অধিকার দানের ব্যাপারটি একটি ধাপ্পাবাজি বলে অভিহিত করেছেন।
শাসন কার্যে ভারতীয়দের প্রকৃতি অংশগ্রহণ করার সুযোগ না থাকায় অসন্তুষ্ট ভারতীয়রা তাদের হাতে বেশি ক্ষমতা প্রদানের দাবি জানাতে থাকে। এই পরবর্তী পদক্ষেপ হিসেবে ব্রিটিশ সরকার 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো শাসন সংস্কার বা কাউন্সিল আইন এবং 1919 খ্রিস্টাব্দে মন্টেগু জেমসফোর্ড শাসন সংস্কার বা মনফোর্ড সংস্কার আইন এবং 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এর মতো কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করে। প্রথমে দেখো মরলে মিন্টো শাসন সংস্কার 1909 খ্রিস্টাব্দে। দেখো 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে ভারতীয় কেন্দ্রীয় আইনসভা মাত্র 3 জন মনোনীত সদস্যকে গ্রহণ করা হয়। 1892 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে সরকারের কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদে বেসরকারি সদস্য হিসেবে ভারতের সংখ্যা বাড়ানো হয়, কিন্তু এই লোক দেখানো সংস্কারে ভারতের সন্তুষ্ট হতে পারেনি। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো শাসন সংস্কার নামে একটি নতুন আইন প্রবর্তন করে। পটভূমি দেখো 1909 খ্রিস্টাব্দে ভারতের মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তনের কারণগুলি হল জাতীয় কংগ্রেসের প্রতিবাদ। আগেকার আইনগুলির মাধ্যমে আইন পরিষদে বেশি সংখ্যায় ভারতীয় সদস্যের প্রবেশের সুযোগ ছিল না। আইন পরিষদের বেশি সংখ্যায় নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণ এবং তাদের হাতে বেশি ক্ষমতা দেওয়ার দাবিতে ভারতের জাতীয় কংগ্রেস সোচ্চার হয়। 2 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তীব্রতা লাভ করলে সরকার বিপক্ষে পড়ে যায়। কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটলে সরকারের পক্ষে তাদের আন্দোলনের মোকাবিলা করা মুশকিল হয়ে পড়ে। তিনি দেখো মুসলিম লীগের দাবি 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। মুসলিম লীগের নেতৃবৃন্দ সরকারের কাছে তাদের সদস্যদের পৃথক নির্বাচনের দাবি জানায়। 4 সন্ত্রাসবাদী আন্দোলনের উদ্ভব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটি ধারা ক্রমে বিপ্লবী সন্ত্রাসবাদী আন্দোলনে পরিণত হলে সরকার আরো আতঙ্কিত হয়ে পড়ে। বাংলা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের সরকারকে যথেষ্ট বিপাকে ফেলে দেয়। এবার দেখো মরলে মিন্টো আইন প্রণয়ন ব্রিটিশ সরকার উক্ত পরিস্থিতির মোকাবিলার ও জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে উদ্যোগ নেয়। এই উদ্যোগে বাস্তবায়িত করার জন্য ভারত সচিব জন মরলে এবং বওলাট লর্ড মিন্টো কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দ ও মুসলিম সম্প্রদায়কে খুশি করার উদ্দেশ্যে শাসন সংস্কার পরিকল্পনা গ্রহণ করে। 1909 খ্রিস্টাব্দে প্রবর্তিত শাসন সংস্কার মরলে মিন্টো শাসন সংস্কার বা 1909 খ্রিস্টাব্দের কাউন্সিল আইন নামে পরিচিত। আইনের বিভিন্ন দিক দেখো 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার বা কাউন্সিল আইন পরিবর্তন দুটি প্রধান দিক হচ্ছে, এক হচ্ছে কার্যনির্বাহী পরিষদ ও আইন পরিষদ গঠন। কার্যনির্বাহী পরিষদ কেন্দ্রে ও বিভিন্ন প্রদেশে কার্যনির্বাহক পরিষদ গঠনের লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়, যেমন ভারতীয় সদস্য গ্রহণ, বওলাটের কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ এবং প্রতিটি প্রাদেশিক পরিষদ একজন করে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুসারে বওলাটের কার্যনির্বাহক পরিষদের প্রথম সদস্য হিসেবে নিয়োজিত হন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ লর্ড সিনহা। প্রাদেশিক পরিষদে ভারতীয় সদস্য গ্রহণের বিষয়টি বাধ্যতামূলক না হলেও বাংলার কার্যনির্বাহক পরিষদে রাজা কিশোরীলাল গোস্বামীকে পরিষদের সদস্য হিসেবে নিয়োগ করা হয়। সদস্য সংখ্যা বৃদ্ধি দেখো বাংলা, বোম্বাই, মাদ্রাজ প্রভৃতি প্রদেশের গভর্নরের কার্যনির্বাহক পরিষদের সদস্য সংখ্যা 2 জন থেকে বাড়িয়ে 4 জন করা হয়। আইন পরিষদ মরলে মিন্টো আইনের দ্বারা কেন্দ্রীয় প্রাদেশিক আইন পরিষদের গঠন ও ক্ষমতার বিষয়ে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়, যেমন 1 কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বাড়িয়ে 60 জন করা হয়। এদের মধ্যে 28 জন সরকারি কর্মচারীদের মধ্যে থেকে নিযুক্ত হতেন। 27 জন সদস্য জমিদার শ্রেণী, মুসলিম সম্প্রদায়, বোম্বাই ও কলকাতার বণিক সভা এবং প্রাদেশিক আইনসভাগুলির দ্বারা নির্বাচিত হতেন। বাকি 5 জন সদস্যকে ভাইসরয় বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায় থেকে মনোনীত করতেন। এর ফলে কেন্দ্রীয় আইন পরিষদের সরকারি ও মনোনীত সদস্যরা মিলে আইন পরিষদের সংখ্যাগরিষ্ঠ অংশ 28 যোগ 3 মানে 28 যোগ 5 সমান 33 জন পরিণত হতো আর কি। বাজেট পরিকল্পনা কেন্দ্রীয় প্রাদেশিক আইন পরিষদের বাজেট তৈরি, বাজেট পাস, বাজেট সম্পর্কে আলোচনা ও ভোটদানের অধিকার পায়। 3 সুপারিশ করার ক্ষমতা আইন পরিষদ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা ও সুপারিশ করার ক্ষমতা পায়। 4 মুসলিম সম্প্রদায় পৃথক নির্বাচন মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়। 5 প্রাদেশিক আইন পরিষদ প্রাদেশিক আইন পরিষদগুলির সদস্যকে 30 থেকে বাড়িয়ে 50 এর মধ্যে রাখা হয়। 30 থেকে 50 আর কি 30 থেকে 50 এর মধ্যে রাখা হবে এবং নির্বাচিত সদস্য সংখ্যার তুলনায় মনোনীত সদস্যের সংখ্যা সর্বদা বেশি থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্যদের অপসারণ গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নর বা তাদের অপছন্দের যে কোনো সদস্যকে আইন পরিষদ থেকে অপসারণের অধিকার পান। সমালোচনা দেখো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো আইন বা কাউন্সিল আইনের সমালোচনা করা হয়ে থাকে, যেমন অনধিকার, দেশীয় রাজ্য, সামরিক বিভাগ, বৈদেশিক নীতি প্রভৃতি বিষয়ে কোনো প্রস্তাব আনার দায়িত্ব বা আইনসভার ছিল না। 2 দায়িত্বশীলতার শাসন ব্যবস্থার অভাব এই আইনের দ্বারা ভারতবর্ষে কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়নি। নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্বহীনতা জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো ক্ষমতা বা তাদের মতামতের আদৌ কোনো গুরুত্ব ছিল না। 4 বওলাটের চূড়ান্ত ক্ষমতা মরলে মিন্টো আইনের মাধ্যমে বওলাট আইনসভা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ, সংশোধন বা বাতিল করার অধিকারী ছিলেন। তাছাড়া তিনি নিজ পছন্দের বেসরকারি সদস্যদের মনোনীত করতেন যারা বওলাটের ইচ্ছানুসারে কাজ করতেন। এভাবে প্রকৃতপক্ষে বওলাটের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়। 5 কংগ্রেসের অসন্তোষ এই আইনের দ্বারা কংগ্রেসের চরমপন্থী অংশকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে কংগ্রেসের নরমপন্থীদের দাবি দাওয়া এই আইনের দ্বারা পূরণ করা হয়নি, ফলে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী উভয় গোষ্ঠী মরলে মিন্টো আইনে অসন্তুষ্ট হয়েছিল। সাম্প্রদায়িক নির্বাচন এই আইনের দ্বারা মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে সরকার সাম্প্রদায়িকতাকে ইন্ধন দেয়। সে কারণে ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার মরলে মিন্টো সংস্কার আইনকে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ বলে অভিহিত করেছেন।
ঐতিহাসিক বিপান চন্দ্র বলেছেন, মুসলিম স্বাতন্ত্র্যের দাবিকে প্রশ্রয় দিয়ে ব্রিটিশ সরকার জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কঠিন পথকে আরো কঠিন করে তোলে। গুরুত্ব দেখো, বিভিন্ন ত্রুটিবিচ্যুতি সত্ত্বেও 1909 খ্রিস্টাব্দে মরলামিটের সংস্কার আইনে বিভিন্ন গুরুত্ব ছিল। এক হচ্ছে বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি। মরলামিট আইনের দ্বারাই ভারতের প্রথম কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলোতে বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। বড়লাটের শাসন পরিষদে একজন ভারতীয় সদস্য গ্রহণ করে সরকারি প্রশাসনে ভারতীয়দের নিযুক্ত করার ব্যবস্থা করা হয়। 2. স্বায়ত্তশাসনের সোপান। এই আইনের দ্বারা ভারতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রস্তুত হয়। ব্রিটেনের সাংসদ হেনরি কটন এই আইনকে ভারতের স্বায়ত্তশাসনের প্রবর্তনের লক্ষ্যে একটি ধীর পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। ঐতিহাসিক পার্সিভাল স্কয়ার বলেছেন, ভারতের স্বায়ত্তশাসন ব্যবস্থার অগ্রগতির ক্ষেত্রে এই আইন একটি গুরুত্বপূর্ণ দিক চিহ্ন ছিল। আইনের শাসনের ভিত্তি। মরলামিট আইনের দ্বারা মোগল যুগ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া স্বৈরতান্ত্রিক শাসনের সঙ্গে ব্রিটিশ রাজ্যের সাংবিধানিক রীতিনীতি ও আইনের শাসনের ধারণা যুক্ত হয়। এবার দেখো, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার 1919 খ্রিস্টাব্দ। 1909 খ্রিস্টাব্দে মরলামিটের সংস্কার আইনে ভারতীয়দের খুশি করতে পারেনি। পরবর্তী প্রায় এক দশকে ভারতের রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার নামে নতুন আইন প্রণয়ন করে। পটভূমি দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তনের কারণগুলি হলো, এক হচ্ছে মরলামিটের সংস্কার আইনের ত্রুটি। 1909 খ্রিস্টাব্দে মরলামিটের সংস্কার আইনের দ্বারা ভারতে কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচনে জনপ্রতিনিধিদের হাতেও কোনো ক্ষমতা দেওয়া হয়নি, ফলে তা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। ভারতীয়দের হাতে আরো বেশি শাসন ক্ষমতা দেওয়ার দাবিতে জোরালো হয়ে ওঠে নরমপন্থী চরমপন্থী ঐক্য। 1907 খ্রিস্টাব্দে চরমপন্থীরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিল। 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে আবার তারা কংগ্রেসে ফিরে এলে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে ঐক্য গড়ে ওঠে, ফলে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পায়। লখনৌ চুক্তি। কংগ্রেসের লখনৌ অধিবেশনের সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলন গড়ে তুলতে কংগ্রেস ও মুসলিম লীগ সম্মত হয় এবং লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দে সম্পাদন ফলে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দেয়। হোম রুল আন্দোলন। এই সময় তিলক ও শ্রীমতী অ্যানি বেসান্তের নেতৃত্বে হোম রুল আন্দোলন ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করে তোলে। প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতি। প্রথম বিশ্বযুদ্ধে 1914 থেকে 18 খ্রিস্টাব্দ জয়লাভের জন্য ভারত সরকার বিরোধী আন্দোলন প্রশমন করা, যুদ্ধে ভারতীয়দের সহযোগিতা লাভ, ভারতের জনবল অর্থবল ব্যবহার প্রভৃতির খুবই প্রয়োজন ছিল ব্রিটিশ সরকারের। এই জন্য ভারত সচিব মন্টেগু 1917 খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে যুদ্ধের পর ভারতীয়দের স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হবে। বিপ্লবী কার্যকলাপ। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের ভেতরে ও বাইরে ভারতীয় বিপ্লবীদের সক্রিয়তা যথেষ্ট বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে ভারতের অসন্তোষ দূর করতে ভারত সচিব এডুইন স্যামুয়েল মন্টেগু ও ভারতের বড়লাট ভাইসরয় লর্ড চেমসফোর্ড একটি যৌথ রিপোর্ট তৈরি করেন। এই রিপোর্টের ভিত্তিতে ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দে নতুন ভারত শাসন আইন প্রণয়ন করে। এটি মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার বা মন্টফোর্ড শাসন সংস্কার 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন নামে পরিচিত। আইনের বিভিন্ন দিক দেখো। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মাধ্যমে ভারতের শাসন বিষয়ক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। এই পদক্ষেপগুলো এক হলো কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা নির্ধারণ। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা নির্ধারণ সংক্রান্ত দিকগুলো হলো, এক হচ্ছে ক্ষমতা বন্টন। 1919 খ্রিস্টাব্দে সংস্কার আইনের দ্বারা কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা ও আয় বন্টন করা হয়। 2. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দেশ রক্ষা, রেল ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, বৈদেশিক সম্পর্ক, আয়কর নীতি, শুল্ক নীতি, বাণিজ্য নীতি, ডাক ব্যবস্থা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে দেওয়া হয়। 3. প্রাদেশিক সরকারের ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষা, পুলিশি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা, ভূমি রাজস্ব ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দায়িত্ব প্রাদেশিক সরকারগুলির হাতে দেওয়া হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ গঠন। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন দ্বারা কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ বা বড়লাটের শাসন পরিষদ গঠন করা হয়। গুরুত্বপূর্ণ দিকগুলি হলো গঠন কাঠামো। এই পরিষদে 7 জন সদস্য নিয়ে গঠিত হয় এবং 7 জনের মধ্যে অন্তত 3 জন সদস্য ছিলেন ভারতীয়। শাসন পরিচালনা। বড়লাট তার অধীনস্থ শাসন পরিষদের সহায়তায় নিজ দায়িত্বে শাসন কার্য পরিচালনা করতেন। তিনি তার কার্যাবলীর জন্য সরাসরি ভারত সচিব বা ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়ী থাকতেন, ভারতীয় আইনসভার কাছে নয়। এবার দেখো কেন্দ্রীয় আইনসভা গঠন। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের দ্বারা কেন্দ্রীয় আইনসভা গঠন করা হয়। এই বিশেষ দিকগুলো হলো আইন প্রণয়ন। কেন্দ্রীয় আইনসভা সারা ভারতের জন্য আইন প্রণয়ন করার অধিকারী ছিল। 2. বড়লাটের আইন বিষয়ক ক্ষমতা। আইনসভার সদস্যরা সবাই কোনো বিদেশি বিষয়ে প্রশ্ন উত্থাপন, বিতর্কে যোগদান, ছাঁটাই বা সংশোধনী প্রস্তাব পেশ করার অধিকার পেল। বৈদেশিক নীতি, সামরিক বিভাগ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে বড়লাটের আগাম অনুমতি ছাড়া তারা এই বিষয়ে আলাপ আলোচনার অধিকার পেত না। বড়লাট আইনসভার যে কোনো আইন সংশোধন বা বাতিল করতে পারতেন। তিনি নিজে অর্ডিন্যান্স জারি করে আইন প্রণয়ন করতে পারতেন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয় এবং এর নিম্নকক্ষের নাম হয় কেন্দ্রীয় আইনসভা এবং উচ্চকক্ষের নাম হয় রাষ্ট্রীয় পরিষদ। উচ্চকক্ষের সদস্য সংখ্যা। উচ্চকক্ষে 60 জন সদস্য রাখা হয়, যার মধ্যে 26 জন ছিলেন বড়লাটের দ্বারা মনোনীত এবং 34 জন ছিলেন নির্বাচিত সদস্য। নিম্নকক্ষের সদস্য সংখ্যা। নিম্নকক্ষে 140 জন, পরে 145 জন করা হয় সদস্য রাখার ব্যবস্থা করে। এদের মধ্যে 40 জন ছিলেন মনোনীত এবং 100 জন, পরে 105 জন করা হয়, তারা ছিলেন নির্বাচিত।
সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন, আইনসভার উচ্চ নিম্ন উভয় কক্ষে সাম্প্রদায়িকতার ভিত্তিতে সদস্যদের নির্বাচন করার ব্যবস্থা করা হয়। সীমাবদ্ধ ভোটাধিকার, ভারতীয়দের ভোটাধিকার মাত্রা সীমাবদ্ধ করে মুষ্টিমেয় ব্যক্তিকে ভোটাধিকার দেওয়া হয়। 4 দেখো প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের দ্বারা প্রবর্তিত প্রাদেশিক দ্বৈত শাসনের বিভিন্ন দিকগুলো হলো, এক হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, বিভিন্ন প্রদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়। আইনসভায় সদস্যরা 70 জন সদস্য নির্বাচিত এবং 3 জন সদস্য গভর্নর দ্বারা মনোনয়নের ব্যবস্থা করা হয়। 2 দায়িত্ব বিভাজন, প্রাদেশিক সরকারের সব দায়িত্ব 2 ভাগে ভাগ করা হয়। এই 2টি ভাগ হলো সংরক্ষিত বিষয় এবং হস্তান্তরিত বিষয়। সংরক্ষিত বিষয় কি ছিল? সংরক্ষিত বিষয়গুলো ছিল আইন শৃঙ্খলা, অর্থ, পুলিশ, প্রশাসন, বিচার, শ্রম প্রভৃতি। প্রাদেশিক গভর্নর বা তার কার্যনির্বাহক সবার উপর এই বিষয়গুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। আর হস্তান্তরিত বিষয় হচ্ছে, হস্তান্তরিত বিষয়গুলো ছিল শিক্ষা, স্বাস্থ্য, স্বায়ত্তশাসন প্রভৃতি। এই বিষয়গুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় প্রাদেশিক মন্ত্রীদের হাতে। মন্ত্রীরা তাদের কাজকর্মের জন্য প্রাদেশিক আইনসভার কাছে দায়বদ্ধ থাকতেন। 3 আইন বাতিলের অধিকার, প্রাদেশিক আইনসভা হস্তান্তরিত বিষয়ে কোনো আইন পাশ করলেও গভর্নর বা গভর্নর জেনারেল তা বাতিল করে দিতে পারতেন। এভাবে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের মাধ্যমে প্রদেশগুলিতে একদিকে গভর্নরের কার্যনির্বাহক সভা এবং অন্যদিকে প্রাদেশিক মন্ত্রিসভার যৌথ শাসন ব্যবস্থা চালু হয়। ভারত সচিবের কাউন্সিল, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের দ্বারা ভারত সচিবের যে কাউন্সিল গঠন করা হয় তার বৈশিষ্ট্য ছিল এক সদস্য সংখ্যা। ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা 8 থেকে বাড়িয়ে 8 জন থেকে 12 জন হয় আর কি। ভারতে কমপক্ষে 10 বছর বসবাস বা চাকরি করেছে এমন ব্যক্তিদের মধ্যে কাউন্সিলের অর্ধেক সদস্য নিযুক্ত হতো। বেতন, কাউন্সিলের সদস্যদের ভারতের রাজস্ব থেকে বেতন পেতেন, কিন্তু নতুন আইনে ব্রিটিশ সরকারের হাতে তাদের বেতন ও ভাতার দায়িত্ব দেওয়া হয়। সমালোচনা দেখো, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইনের সমালোচনা করা হয়। এক হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার অভাব। এই আইনের দ্বারা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়নি। 2 ভাইসরয়ের চূড়ান্ত ক্ষমতা, এই আইনের দ্বারা কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। কেন্দ্রের ভাইসরয় এবং প্রদেশে গভর্নর চূড়ান্ত ক্ষমতার অধিকার হন, তার ইচ্ছা করলে মন্ত্রিসভা যে কোনো সিদ্ধান্ত বাতিল করতে পারতেন। 3 হচ্ছে স্বায়ত্তশাসনের অভাব। প্রদেশের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কথা বলা হলো, বাস্তবতা প্রতিষ্ঠা হয়নি। প্রদেশের যাবতীয় বিষয়ে গভর্নর ছিলেন সর্বেসর্বা। 4 আইনসভার ক্ষমতাহীনতা, এই আইনের দ্বারা কেন্দ্রে গভর্নর জেনারেল এবং প্রদেশে গভর্নরের চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠিত হয়। নির্বাচিত আইনসভা কার্যত ক্ষমতাহীন হয়ে পড়ে। 5 ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ বৃদ্ধি, ভারতীয় আইনসভার ক্ষমতা হ্রাস করে ভারত শাসন বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ বাড়ানো হয়। 6 ভোটাধিকার, এই আইনের দ্বারা স্বল্প সংখ্যক ধনী ব্যক্তি, ভারতের মোট জনসংখ্যার মাত্র 10% ভোটাধিকার পান, সর্বসাধারণের ভোটাধিকার অধিকার স্বীকৃত হয়নি। সাম্প্রদায়িকতা, মুসলিমদের পৃথক ভোটাধিকার দান করা হলে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি বৃদ্ধি পায়। এসব কারণে এই আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। জন্য জাতীয় কংগ্রেসের মুম্বাই অধিবেশনে এই আইনকে তুচ্ছ, বিরক্তিকর ও নৈরাজ্যজনক বলে সমালোচনা করা হয়। শ্রীমতী অ্যানি বেসান্ট থেকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেন। গুরুত্ব দেখো, বিভিন্ন সমালোচনা সত্ত্বেও 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের গুরুত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করা যায় না। যেমন এক প্রত্যক্ষ নির্বাচনের সূত্রপাত, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের দ্বারা ভারতের প্রত্যক্ষ নির্বাচনের সূচনা হয় এবং ভোটাধিকারের সম্প্রসারণ ঘটে। 2 দায়িত্বশীল শাসন ব্যবস্থার সূচনা, এই আইনের দ্বারা মন্ত্রিসভার তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী রাখার ব্যবস্থা করা হয়। এর ফলে ভারতের দায়িত্বশীল শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটে। 3 রাজনৈতিক শিক্ষা লাভ, এই আইনের দ্বারা ভারতের প্রতিনিধিরা আইনসভায় প্রবেশের সুযোগ পেলে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও শিক্ষা লাভের সুযোগ ঘটে। 4 মন্ত্রিসভার ভারতীয়করণ, ঐতিহাসিক টমসন ও গ্যারাট এই আইনের প্রশংসা করে বলেন যে প্রাদেশিক মন্ত্রিসভায় ভারতীয়দের স্থান দিয়ে ব্রিটিশ সরকার শাসন ব্যবস্থায় ভারতীয়করণের পথ প্রস্তুত করে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনশা ওয়াচা, তেজ বাহাদুর সপ্রু, শ্রীনিবাস শাস্ত্রী প্রমুখ নরমপন্থী কংগ্রেস নেতা মন্টেগু চেমসফোর্ড সংস্কারকে আইনকে স্বাগত জানায়। তাদের মতে আইন ছিল ভারতের দায়িত্বশীল সরকার গঠনের ক্ষেত্রে বাস্তব ও বলিষ্ঠ পদক্ষেপ। এবার দেখো ভারত শাসন আইন 1925 খ্রিস্টাব্দ। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইনের পরবর্তীকালে ভারতীয় রাজনীতির সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। তার পরিপ্রেক্ষিতে সরকার 1925 খ্রিস্টাব্দে নতুন আইন প্রণয়ন করেন, নতুন ভারত শাসন আইন পাশ করেন। সরকার ঘোষণা করে যে 1937 খ্রিস্টাব্দে 1 এপ্রিল থেকে এই আইন কার্যকারী হবে। পটভূমি দেখো, 1925 খ্রিস্টাব্দে নতুন ভারত শাসন আইনের প্রণয়নের বিভিন্ন কারণ ছিল। এগুলো হলো গণ আন্দোলন। 1919 খ্রিস্টাব্দে মন্টফোর্ড আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে গান্ধীজির নেতৃত্বে সারা ভারতে প্রবল গণ আন্দোলন শুরু হয়। বিপ্লবী কার্যকলাপ, এই সময় ভারতের বিভিন্ন প্রান্তে বিপ্লবী কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পায়। বিপ্লবীদের অতি সক্রিয়তায় সরকার আতঙ্কিত হয়ে পড়ে। 3 জাতীয়তাবাদের আতঙ্ক, ভারতের ক্রমবর্ধমান জাতীয়তাবাদের প্রভাব ব্রিটিশ সরকারকে খুবই ভাবিয়ে তোলে। ব্রিটিশ সরকার ভারতের জাতীয়বাদকে দুর্বল করার চিন্তা করতে শুরু করে। 4 সাইমন কমিশনের রিপোর্ট, ভারতীয়রা স্বায়ত্তশাসন লাভের উপযুক্ত কিনা তা যাচাইয়ের উদ্দেশ্যে সাইমন কমিশন ভারতে আসে। 1930 খ্রিস্টাব্দে মে মাসে কমিশন যে রিপোর্ট পেশ করে তাতে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর সুপারিশ করে। 5 গোলটেবিল বৈঠক, সাইমন কমিশন রিপোর্টের ভিত্তিতে ব্রিটিশ সরকার ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে। প্রথম 1930 খ্রিস্টাব্দে, দ্বিতীয় 1931 খ্রিস্টাব্দে এবং তৃতীয় 1932 খ্রিস্টাব্দে গোলটেবিল বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার নতুন সাংবিধানিক সংস্কারের প্রবর্তনের বিষয়ে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়।
6 শ্বেতপত্র, সাইমন কমিশন রিপোর্ট, গোল টেবিল বৈঠকগুলোর আলোচনা ও প্রস্তাবের ভিত্তিতে সরকার 1933 খ্রিস্টাব্দে শ্বেতপত্র হোয়াইট পেপার প্রকাশ করে। এর শিরোনাম ছিল ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাব সমূহ। এই প্রস্তাব ও যৌথ কমিটির সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ সরকার 1925 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করে। আইনের বিভিন্ন দিক দেখো। 1925 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। 1925 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মাধ্যমে কেন্দ্রে এক ধরনের দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়। এই আইনের সাহায্যে নিয়ে নেওয়া শাসনতান্ত্রিক পদক্ষেপগুলো হলো, এক হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন। ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলি নিয়ে একটি ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশীয় রাজ্যগুলি ইচ্ছা করলে এই যুক্তরাষ্ট্র যোগদান করতে পারবে বলে জানানো হয়। 2 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। কেন্দ্রে 5 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর নিম্নকক্ষ হয় ফেডারেল অ্যাসেম্বলির সদস্য সংখ্যা স্থির করা হয় 375 জন এবং উচ্চকক্ষ কাউন্সিল অফ স্টেটস এর সদস্য সংখ্যা স্থির করা হয় 260 জন। নিম্নকক্ষ 375 জন সদস্যের মধ্যে 250 জন ব্রিটিশ ভারতের এবং 125 জন দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি থাকবেন বলে জানানো হয়। উচ্চকক্ষে 260 জন সদস্যের মধ্যে 156 জন ব্রিটিশ ভারতের এবং 104 জন দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি থাকবেন বলে জানানো হয়। সাম্প্রদায়িক নির্বাচন। মুসলিম সদস্যদের সাম্প্রদায়িক ভিত্তিতে এবং তফসিল সদস্যদের পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দের ভিত্তিতে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। শিখ, খ্রিস্টান, ইঙ্গো ভারতীয়, ইউরোপীয় প্রভৃতি প্রতিনিধিদেরও সাম্প্রদায়িক ভিত্তিতে আইনসভা গ্রহণ করা হয়। 4 মন্ত্রী পরিষদের দায়িত্ব। গভর্নর জেনারেলের অধীনে একটি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ হাতে যুক্তরাষ্ট্রের শাসনভার দেওয়া হয়। আইনসভার সদস্যদের মধ্যে থেকে গভর্নর জেনারেল তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করেন। মন্ত্রীদের কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকবেন বলে জানানো হয়। 5 সংরক্ষিত হস্তান্তরিত বিষয়। কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতাকে 2 ভাগে বিভক্ত করা হয়। এক হচ্ছে সংরক্ষিত বিষয়, দেশের প্রতিরক্ষা, বৈদেশিক নীতি, রিজার্ভ ব্যাংক, মুদ্রা, শান্তি শৃঙ্খলা, ধর্ম প্রভৃতি সংরক্ষিত রিজার্ভ হিসেবে চিহ্নিত করা হয়। সংরক্ষিত বিষয়ে গভর্নর জেনারেল ও তার 3 জন উপদেষ্টার হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছিল। সংরক্ষিত বিষয়ে ভারতীয় আইনসভার কোনো ক্ষমতা ছিল না। আর 2 হচ্ছে হস্তান্তরিত বিষয়। শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি হস্তান্তরিত বিষয় হিসেবে চিহ্নিত হয়। হস্তান্তরিত বিষয়গুলি গভর্নর জেনারেল ও তার মন্ত্রিসভার পরামর্শক্রমে পরিচালনার দায়িত্ব পান। অবশ্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করা গভর্নরের পক্ষে বাধ্যতামূলক ছিল না। 6 গভর্নর জেনারেলের চূড়ান্ত ক্ষমতা। গভর্নর জেনারেল শাসন পরিচালনার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা লাভ করেন। কোন আইন রচনার আগে কেন্দ্রীয় আইনসভাকে গভর্নর জেনারেলকে অনুমতি নিতে হতো। তিনি আইনসভা ও মন্ত্রী পরিষদের পরামর্শ উপেক্ষা করার এবং তাদের কাজে হস্তক্ষেপ করার অধিকার পান। এছাড়া তিনি কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা এবং স্ববিবেচনা প্রসূত ক্ষমতা ভোগ করতেন। 7 কেন্দ্র ও প্রাদেশের ক্ষমতার তালিকা। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের উদ্দেশ্যে 3টি পৃথক তালিকা তৈরি করা হয়। এগুলি হলো কেন্দ্রীয় তালিকা। এর অন্তর্ভুক্ত ছিল সামরিক বিভাগ, বিদেশ নীতি, রেল, ডাক, মুদ্রা প্রভৃতি। প্রাদেশিক তালিকার অন্তর্ভুক্ত ছিল শান্তি শৃঙ্খলা, শিক্ষা, জনস্বাস্থ্য, পুলিশ প্রভৃতি। ও যুগ্ম তালিকা ছিল অন্তর্ভুক্ত ছিল সংবাদপত্র, মুদ্রণ, দেওয়ানি ও ফৌজদারি আইন, বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি। 4 গভর্নর জেনারেল দায়বদ্ধতা। গভর্নর জেনারেল তার কাজের জন্য সরাসরি ভারত সচিব ও ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ ছিলেন। 2 হচ্ছে প্রাদেশিক সরকার। 1925 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মাধ্যমে গঠিত প্রাদেশিক সরকারের দিকগুলো ছিল, এক হচ্ছে স্বায়ত্তশাসন। প্রদেশগুলিতে দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। 2 প্রাদেশিক আইনসভা গঠন। প্রাদেশিক আইনসভা একক ও দ্বিকক্ষ উভয় হতে পারত। বাংলা সহ 6টি প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট এবং অবশিষ্ট 5টি প্রদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রাখা হয়। 3 মন্ত্রিসভা গঠন। প্রাদেশিক আইনসভার সদস্যদের মধ্যে থেকে মনোনয়নের মাধ্যমে প্রতিটি প্রদেশের গভর্নরের অধীনে একটি মন্ত্রিসভা গঠন করা হয়। মন্ত্রী তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকতেন। 4 গভর্নরের দায়িত্ব। কেন্দ্রীয় অনুকরণে প্রদেশের শাসন কাঠামো তৈরি হয়। প্রদেশের আইন শৃঙ্খলা, ধর্ম প্রভৃতি বিষয়ের পরিচালনার দায়িত্ব ন্যস্ত হয় গভর্নরের হাতে। গভর্নরের বিশেষ ক্ষমতা দেখো। প্রদেশের গভর্নর আইন প্রণয়ন ও নাকচ করার অধিকারী ছিলেন। তিনি আইনসভার যে কোনো প্রস্তাব বাতিল করতে, অর্ডিন্যান্স জারি করে আইন প্রণয়ন করতে, আইনসভা মন্ত্রিসভা ভেঙে নিজের হাতে প্রদেশের শাসন ক্ষমতা গ্রহণ করতে পারতেন। সাম্প্রদায়িক নির্বাচন। সাম্প্রদায়িক ভিত্তিতে মুসলিম সদস্যদের পৃথক নির্বাচন এবং পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দ অনুসারে তফসিল সম্প্রদায় সদস্যদের নির্বাচনের ব্যবস্থা করা হয়। সমালোচনা দেখো। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসনে দেশবাসীকে সন্তুষ্ট করতে পারেনি এবং আইন অনেক ত্রুটিবিচ্ছু ছিল। এক হচ্ছে সংকুচিত ভোটাধিকার। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে ভোটাধিকার প্রসার ঘটানো হয়নি। ব্রিটিশ ভারতের জনসংখ্যার মাত্র 14% মানুষ ভোটদানের অধিকার পেয়েছিল। 2 নির্বাচন ও প্রতিনিধিদের সীমাবদ্ধ ক্ষমতা। গভর্নর জেনারেলের হাতে অতিরিক্ত ক্ষমতা থাকার ফলে আইনসভা নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়েছিল। 3 যুক্তরাষ্ট্রের যোগদান স্বেচ্ছাধীন হওয়া। প্রস্তাবিত ভারতীয় যুক্তরাষ্ট্রের যোগদানের বিষয়ে সম্পূর্ণভাবে দেশীয় রাজ্যগুলির রাজন্যবর্গ ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছিল। ঐতিহাসিক রজনীকান্ত দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে বলেছেন, প্রস্তাবিত ভারতীয় যুক্তরাষ্ট্র ছিল একটি সম্পূর্ণ ভ্রান্ত নামকরণ। এছাড়া যুক্তরাষ্ট্র গঠিত হলে মুসলিমরা কেন্দ্রের সংখ্যালঘু হয়ে যাবে বলে তারা যুক্তরাষ্ট্র গঠনের বিরুদ্ধে ছিলেন। 4 স্বায়ত্তশাসন নামে প্রতারণা। এই আইনের দ্বারা ভারতের প্রকৃত স্বায়ত্তশাসন অধিকার দেওয়া হয়নি। কেন্দ্রে গভর্নর জেনারেল ও প্রদেশের গভর্নরের অসীম ক্ষমতা স্বায়ত্তশাসনকে প্রহসনে পরিণত করেছিল। 5 সাম্প্রদায়িকতাকে প্রশ্রয়। বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হয়। এরূপ
বিভিন্ন ত্রুটি বিচ্ছেদের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ আইনের সমালোচনা করে। জাতীয় কংগ্রেস এই আইনকে সম্পূর্ণ হতাশাজনক বলে অভিহিত করে। কংগ্রেস নেতা জওহরলাল নেহরু একে দাসত্বের এক নতুন দলিল বলে অভিহিত করেন। মুসলিম লীগও এই আইনকে গণতন্ত্র স্বাধীনতা ধ্বংস করে বলে অভিহিত করে। জিন্না বলেন, এই আইনটি ছিল সম্পূর্ণ পচনশীল, মূলত নিকৃষ্ট এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ইংল্যান্ডের শ্রমিক দলের নেতা এটলিও এই আইনের নিন্দা করে বলেন, কংগ্রেসকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এই আইন তৈরি করা হয়েছে। গুরুত্ব দেখো, বিভিন্ন সমালোচনা সত্ত্বেও 1925 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কিছু গুরুত্ব অবশ্যই ছিল। এই গুরুত্বগুলো এক হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসনের ভিত্তি রচনা। এই আইনে ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠা হয়। প্রশ্ন আসে, দেখো কোন শাসনে ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ভিত্তি হয়? 1925 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে। 2 হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন। এর মাধ্যমে ভারতের দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। 3 স্বাধীন ভারতের সংবিধানের ভিত্তি হয়ে ওঠা। স্বাধীন ভারতের সংবিধানের কাঠামোটি 1925 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের উপর ভিত্তি করে গড়ে ওঠে। 4 প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রবর্তন। এই আইনের মাধ্যমে প্রদেশগুলো যেটুকু স্বায়ত্তশাসনের অধিকার পেয়েছিল, জিন্না মুসলিম লীগ তার প্রশংসা করে। স্টুডেন্টস, এই পার্টটা আজকে এই পর্যন্তই। এর পরের পার্টে দেখা হবে। তোমরা এগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।